হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 4 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম বম আর সাগেকে একসাথে দেখে মিস্টার চো একটু ঘাবড়ে গেছিল, এই ভেবে এরা দুজন কি দুজনকে চেনে। মিস্টার চো বলে না, এটা পসিবল না, এদের দুজনকে ক্লোজে আসতে দেওয়া যাবে না। তাই মিস্টার চো ঠিক করে যে উনি খুব তাড়াতাড়ি কিছু একটা করবে যাতে বম আর সাগেকে দূরে করা যায়। তো এখানে বোঝা যাচ্ছে যে মিস্টার চো ওনার যে পাস্ট নিয়ে ভয় পাচ্ছে সেটার সাথে কোনো না কোনোভাবে বম কানেক্টেড আছে। নেক্সট সিনে আমরা সাগে আর তেয়ংয়ের কম্পিটিশন দেখি। ওরা দুজনই দুজনকে সমানভাবে টক্কর দিচ্ছিল, ওরা কেউই হারতে রাজি নয়। তাই জন্য সাগে একটু নার্ভাস এবং তখনই সাগের গিটারের একটা তার ছিঁড়ে যায়, যার জন্য সাগে ওর হেরে যাওয়া অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সাগে যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সাগের ফ্যান্সরা ওর জন্য খুবই খারাপ ফিল করছিল। নেক্সট সিনে আমরা দেখি সাগে ইউনিভার্সিটিতে একটা নোট লাগাচ্ছে ওয়ালে, কারণ ও নিজের একটা ব্যান্ড স্টার্ট করবে। এই জন্য ওর ক্লাসমেটদেরও একটা করে নোট দেয়। এইদিকে সাগে ইউনিভার্সিটি থেকে ডিরেক্ট বমের ওয়ার্ক প্লেসে এসেছে বমের সাথে দেখা করবে বলে। এরপর সাগে বমের সামনে এসে বলে, চিন্তা করো না, যেহেতু আমি হেরে গেছি তাই আমি তোমাকে কোনো কোশ্চেন করবো না। সাগে বমকে বলে, এখানে কোন জিনিসটা সব থেকে বেশি খেতে ভালো হবে প্লিজ আমাকে রেকমেন্ড করো। বম সাগেকে বলে, তুমি নিজেই দেখে নাও কী নেবে। এরপর বম যখন পিয়ানো প্লে করছিল তখন সাগে একভাবে শুধু বমকেই দেখে যাচ্ছিল, কারণ বম ভীষণই ভালো পিয়ানো বাজাচ্ছিল। তাই সাগে মনে মনে বলে, আমি জানতাম না তুমি মিউজিকে এতটা ভালো, তোমার এই চার্মিং পার্সোনালিটির জন্য জানি না কেন আমি তোমার থেকে চোখ সরাতেই পারছি না। এরপর কাজ থেকে বাড়ি ফেরার সময় বমকে সাগে ফলো করে এবং বমকে বলে যাতে বম সাগের নিউ ব্যান্ডে জয়েন করে, বাট বম ওকে সোজা সাপটা না করে দেয়। আর সাগেকে বলে, তুমি যদি আমার পিছু করা বন্ধ না করো তাহলে আমি পুলিশে তোমার নামে কমপ্লেন করে দেবো। এরপর বম ওখান থেকে ছুটতে শুরু করে, সাথে সাগেও ওর পেছনে ছুটতে থাকে। এইদিকে বম আর সাগেকে আবারও মিস্টার চো একসাথে দেখে নেয় এবং মিস্টার চোকে ভীষণই চিন্তায় দেখাচ্ছিল। মিস্টার চো এর মনে পড়ে যায় সেদিনের কথা যেদিন সাগে ড্রিঙ্ক করে মিস্টার চোকে ফেলে দিয়েছিল এবং বলেছিল ওর সব মনে পড়ে গেছে যে মিস্টার চো 6 বছর আগে ওর সাথে কি করেছিল। এইদিকে সাগে রাতে ফিরে ঘুমিয়ে সেই একই স্বপ্ন দেখে এবং ওর ঘুম ভেঙে যায়। এরপর সাগের মনে হয় ওর রুমে কেউ একটা আছে। এরপর সাগে বাইরে এসে যখন দেখে তখন বোঝে যে মিস্টার চো দাঁড়িয়ে আছে। তাই সাগে মিস্টার চো এর কাছে এসে ওই রাতের জন্য ক্ষমা চায়। কিন্তু মিস্টার চো সাগেকে বলে, আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি, এক হলো মিলিটারি জয়েন করো আর না তো অ্যাব্রড চলে যাও স্টাডির জন্য। সাগে একটু অবাক হয় মিস্টার চো এর কথাতে আর বলে, আপনি হঠাৎ করে আমার সাথে এমন কেন করছেন? সাগে বলে, আমি এখন আপনার কোনো কথাই রাখতে পারবো না, সময় মতো মিলিটারিতে চলে যাবো, বাট অ্যাব্রডে স্টাডির জন্য আমি যেতে চাই না। আর তাছাড়া আমার দ্য ক্রাউন গ্রুপের কি হবে? মিস্টার চো বলে উনি সাগেকে এমনিও ওই গ্রুপ থেকে বার করে দেবে। যেটা শুনে সাগে ভীষণই শক হয়ে যায় আর বলে, আপনি আমার সাথে এমনটা কি করে করতে পারছেন? এমন কি হয়েছিল 6 বছর আগে আপনি আমাকে এতটা অপছন্দ করতে শুরু করেছেন? মিস্টার চো সাগেকে বলে, তোমার তো সবই মনে পড়ে গেছে তাই না? সাগে বলে, না, আমার সব কিছু মনে নেই। মিস্টার চো সাগেকে বলে, তোমার কাছে সময় খুবই কম আছে চিন্তা করার জন্য, তাই তাড়াতাড়ি ডিসাইড করো কি করবে। এরপর সাগের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে মিস্টার চো বলে, এটা যদি আমার লাইফের প্রশ্ন হয় তাহলে আমি ওর লাইফ আগেই নষ্ট করে দেবো। নেক্সট ডে আমরা সাগেকে ওর ইউনিভার্সিটিতে দেখি, যেখানে সাগেকে ভীষণই চিন্তায় দেখাচ্ছিল। ঠিক তখন সাগেকে টিজ করার জন্য তেয়ংয়ের গ্রুপের দুজন আসে এবং সাগেকে ডিস্টার্ব করতে থাকে। সাগে ওদের বলে ওর আজকে মুড ভালো নেই, তাই যেন ওরা ওকে ডিস্টার্ব না করে। বাট ওরা কেউই সাগের কথা পাত্তা দেয় না এবং আরও বেশি করে ওকে ডিস্টার্ব করতে শুরু করে, যার জন্য সাগে ওদের মধ্যে একজনকে হালকাভাবে ধাক্কা মারে। কিন্তু ছেলে দুটো এতটা বাজে যে ওরা ওদের ফোন থেকে সাগেকে রেকর্ড করতে শুরু করে এবং এমন একটা ভান করে যেন সাগে ওদের খুব বাজেভাবে মেরেছে। এইসব দেখে সাগে শক হয়ে যায় এবং ওদের রেকর্ডিং বন্ধ করতে বলে, বাট তার আগেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সব জায়গায়। পরে আমরা জানতে পারি এটা মিস্টার চোই করিয়েছেন যাতে উনি সাগের ইমেজ নষ্ট করতে পারে। এইদিকে জিনা মিস্টার চোকে বলে সাগেকে যাতে গ্রুপ থেকে বার না করা হয়, কিন্তু মিস্টার চো কারুরই কথা শুনতে রাজি ছিলেন না। অ্যাকচুয়ালি কে পপ আইডলসের সাথে এমনই হয় যে ওরা অনেক কষ্ট করে কে পপ ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা বানায়, তারপর ওদের কন্ট্রোল করে কোম্পানিরা। মানে কে পপ আইডলসদের নিজেদের লাইফের ওপর নিজেদেরই কোনো কন্ট্রোল থাকে না। এরপর কোনো আইডল যখন কোম্পানি অর্ডার ফলো করবে না বলে দেয় তখন সেই ছেলেটিকে কোনোভাবে ফাঁসিয়ে গ্রুপ থেকে বার করে দেওয়া হয়। যেমনটা সাগের সাথে হচ্ছে। নেক্সট ডে প্রেস কনফারেন্স হয় যেখানে সাগে সবাইকে অফিসিয়ালভাবে জানিয়ে দেয় যে ও দ্য ক্রাউন গ্রুপ ছেড়ে দিচ্ছে আর সাগে সবার কাছে ক্ষমা চায় আগের দিনের ইনসিডেন্টের জন্য। সাগের গ্রুপ ছাড়ার আরও একটা কারণ হলো যে সাগে চায় না ওর গ্রুপের আরও যেসব মেম্বার্স আছে তারা সাগের কারণে কোনো ঝামেলাতে পড়ুক। নেক্সট সিনে সাগের ম্যানেজার সাগে
সাগেকে বলে তোমার অ্যাপার্টমেন্ট কার কন্ট্রাক্ট ক্যান্সেলেশন ফিস খুব হাই ছিল, তাই সব কোম্পানি নিয়েছে, তাই এখন এই কিছু টাকাই বেঁচে আছে তোমার জন্য। যেগুলো দেখে সাগের খারাপ লাগছিল। সাগের মন তো পুরোপুরি ভেঙে গেছিল, তবুও ও ওর ম্যানেজারের সাথে হাসি মুখেই কথা বলছিল, যেন ওর কোনো চিন্তাই নেই। সাগের ম্যানেজারও ওকে গুড লাক উইশ করে আর বলে তুমি তোমার নিজের খেয়াল রেখো। নেক্সট সিনে সাগে যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সবাই সাগেকে দেখে চিনে গেছিলো এবং সাগেকে নিয়ে উল্টোপাল্টা বলছিল যে সাগে ভীষণই রুড ছেলে, ও ছেলেদের বুলি করে। সাগের কানে সব কথা পৌঁছাচ্ছিল আর সাগে সবাইকে জাস্ট তখন ইগনোর করে এগিয়ে চলছিল। তখন হঠাৎ সাগের মায়ের কল আসে সাগের কাছে। সাগে ওর মাকে বলে, মা আমি একদম ঠিক আছি, তুমি একদম আমার জন্য চিন্তা করো না, তুমি তোমার ট্রিপ ভালো মতো এনজয় করো। এরপর সাগে ওর সামনে দুটো রোড দেখতে পায়, যার মধ্যে একটা হলো ওর ইউনিভার্সিটিতে যাওয়ার রাস্তা। তাই সাগে ডিসাইড করে যা হবার হয়ে গেছে, এখন ওকে আবার নতুনভাবে লাইফ শুরু করতে হবে। তাই সাগে ইউনিভার্সিটির রাস্তা ধরে এগিয়ে আসতে থাকে। এদিকে আমরা বমকে দেখি, ও সাগেকে নিয়ে নিউজ দেখছে আর ভাবছে কে জানে সাগে এখন কোথায় আছে, আদৌ ঠিক আছে কি না। বমের কোথাও না কোথাও সাগের জন্য চিন্তা হচ্ছিল। এরপর আমরা সাগেকে দেখি ও একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং একভাবে বাড়িটিকে দেখতে থাকে, কারণ সাগের মনে হচ্ছিল যে ও আগেও কখনো এই বাড়িতে এসেছে, তাই বাড়িটা ওর একটু চেনা চেনা লাগছে। সাগে মনে মনে বলে, ও কি কখনো এই বাড়িতেই থাকতো আগে? এই বাড়িটা আর কারণ না, বমের বাড়ি, সেটা সাগে জানে না। তাই বাড়ির সামনে একটা নোটিশ সাগে লক্ষ্য করে যে এই বাড়িতে একটা রুম রেন্ট দেওয়া হবে। তাই জন্য সাগে ভাবে ও এই বাড়িতেই থাকবে, কারণ বাড়িটি ওকে ভীষণই অ্যাট্রাক্ট করছে। নেক্সট ডে মর্নিংয়ে আমরা সাগেকে বমের আন্টের সাথে ছাদে দেখি। সাগের বমের আন্টের সাথে কথা চলছিল। এরপর বমও ছাদে উঠে আসে দেখবে বলে যে কে ওদের রুম রেন্টে নিচ্ছে। এখানে ওরা দুজন দুজনকে দেখে খুবই অবাক হয়ে যায়। যেখানে বমকে দেখে সাগে বমকে বলে, তুমি এখানে? বম বলে এটা ওরই বাড়ি। এরপর আমাদের কিছুদিন আগের সিন দেখানো হয়, যেখানে ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম বম সাগেকে দেখেছিল। সেদিনও তেয়ংয়ের সাথে ফেরার সময় তেয়ংকে বলেছিল যে তুমি যেতে থাকো, আমি এক্ষুনি আসছি বলে বম দৌড়ে সেখানে আসে যেখানে সাগে দাঁড়িয়েছিল। সাগেকে দূর থেকে বম দেখে মনে মনে বলেছিল, এটাই কি তাহলে সুপারস্টার সাগে? এরপর বমের মনে পড়ে যে একবার গিউরি বমকে জবরদস্তি সাগের কনসার্টে নিয়ে গেছিল, কারণ গিউরির কাছে একটা এক্সট্রা টিকিট ছিল। বম গিউরিকে বলেছিল ও সাগের ফ্যান না, কিন্তু গিউরি ওকে বলেছিল কোনো ব্যাপার না, আজ থেকে তুমিও সাগের ফ্যান হয়ে যাবে। এরপর যখন কনসার্ট শুরু হয়েছিল তখন সাগের পারফরমেন্সের এনার্জি অ্যাক্টিভনেস দেখে সত্যি বমের সাগেকে ভালো লাগে। এরপর সাগে একটা সফট টয় নিয়ে বলে, এই সফট টয়টা যার হাতে যাবে আমি তাকে ডেট করব। এটা শুনে সাগের ফ্যান্সরা আরও ক্রেজি হয়ে ওঠে ওই টয়টা নেবার জন্য, কিন্তু ওটা কোনো না কোনোভাবে এসে বমের হাতেই পড়ে, যেটা দেখে বম একটু শক হয় এবং খুশিও হয়। সাগে তখন বমকে সেইভাবে নোটিস করেনি এবং আবারও সাগে গান শুরু করে দেয়। এই দিনের পর থেকে বম সাগেকে পছন্দ করতে শুরু করে, মানে গিউরি যেমন সাগের বিগেস্ট ফ্যান, তেমনই বমও সাগের বিগেস্ট ফ্যান হয়ে যায়। কিন্তু এই কথাটা বম এখনও সবার থেকে লুকিয়ে রেখেছে যে বমও সাগেকে পছন্দ করে এবং বমও সাগের একজন ফ্যান। সো হাই ড্রামা লাভার্স, এখানেই পার্টটি শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। বাই।